তার বাবা মা চাইছে তাকে আইপিএস মানে ইউপিএসসিতে বসাবে, সে হয়তো বসলো না আর চান্স পেলো না। তো তার একটা মেন্টাল প্রেশার যে আমার বাবা মা তো চাইছিল আমি পারলাম না। টক্সিক ফ্যামিলি এনভায়রনমেন্ট, এইটা একটা বাচ্চার মধ্যে একটা ট্রমা গ্রো করছে, একটা মানসিকভাবে সে ডিপ্রেস থাকছে এবং সেখান থেকে সুইসাইড করছে। তো বাড়িতে সেটা বোঝার পেরেন্টসের দায়িত্ব অনেক বড়। সুইসাইডাল টেন্ডেন্সি, হাত কাটছে, পা কাটছে, আঙুল কেটে ফেলছে, অ্যাবনর্মাল একটা অ্যাক্টিভিটিস। তো এইগুলোকে কীভাবে কন্ট্রোল করছে? এটাকে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলে একটা এন্টিটি আছে, কিন্তু আমরা 18 বছর না হলে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার বলে স্ট্যাম্প করতে পারি না। নমস্কার সবাইকে, রাইট ইনসাইট উইথ সোমালিতে সবাইকে স্বাগত। অন্যবারের মতো আজকের এই এপিসোডেও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। যেটা বলেছিলাম সেটা হচ্ছে এখন স্বাস্থ্যের সাথে সাথে মানসিক সমস্যাগুলো নিয়েও আমাদের আলোচনা করা দরকার। কারণ শুধুমাত্র স্বাস্থ্য বা শরীর নিয়ে কিন্তু একটা হিউম্যান বডি বা মানুষ না, তার মানসিকতাটাও খুব ইম্পর্ট্যান্ট এখানে। তো আজকে এরকমই একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যাকে আমাদের সাথে পেয়েছি আমার বাল্য বান্ধবী এবং প্রিয় বন্ধু একসময়, ডক্টর সঞ্চরী রয়। নমস্কার। মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে বহুদিন যাবৎ প্র্যাকটিস করছে। তো আজকে ওর কাছ থেকে আমি জেনে নেব এই রিলেটিভ বিভিন্ন রকম কোয়েশ্চেন, যেটাকে আমরা বলতে পারি চাইল্ডহুড ট্রমা, বা ছোটোবেলায় শিশুদের মধ্যে বা বয়সকালে অ্যাডোলেসেন্টদের মধ্যে কী কী মানসিক প্রবলেম তৈরি হচ্ছে বা ট্রমাটিক এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, এইটার উপরে আজকে ডিসকাশন। অনেক ধন্যবাদ আমার এই শোতে আসার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। তো প্রথমে যেটা জিজ্ঞাসা করবো, চাইল্ডহুড ট্রমাটা কী? চাইল্ডহুড ট্রমা মানে যে একটা বিশাল বড় দুর্ঘটনা বা একটা নেগেটিভ লাইফ চেঞ্জিং ইভেন্ট, তা কিন্তু নাও হতে পারে। অনেক সময় অনেক ছোট ছোট ঘটনা বা ছোট ছোট অভিজ্ঞতা শিশুর মনে যে গভীর অসহায়তা, অনিশ্চয়তা বা ভয় বা অপমান বোধ তৈরি করে, সেই ছোট ছোট ঘটনাগুলোকেও কিন্তু চাইল্ডহুড ট্রমা বলা যেতে পারে। যেমন বারবার বাচ্চাকে অপমানজনক কথা বলা, বারবার তার সাথে অন্য বন্ধু বা কাজিন বা ভাই বোনদের তুলনা করে তাকে নিচু দেখানো, বা বাড়িতে হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স দেখছে বাচ্চা, বা বাবা মার তুমুল ঝগড়া হচ্ছে, সেটা বাচ্চা কিন্তু তার মধ্যে ঝগড়ার মধ্যে ইনভলভ নয়, কিন্তু সেটা যখন ও দূর থেকে দেখছে বারবার, তার মধ্যে একটা নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। ঠিক আছে? বা ইমোশনাল নেগলেক্ট, বাবা মা এত ব্যস্ত বা এতই আত্মকেন্দ্রিক যে বাচ্চাটির ইমোশনাল নিড কি সেটা দেখার বোঝার সময় তাদের নেই। তারা ভাবছে বাচ্চা তো দিব্যি আছে, ঘরে এসি আছে, খাবার দাবার আছে, স্কুলে যাচ্ছে, খেলার জিনিস আছে, তার আবার কি চাই? সুতরাং তাকে ইমোশনাল নিডটা তার যেটা, সেটা যে আনফুলফিলড রয়ে গেল, সেটাও কিন্তু এই ইমোশনাল নেগলেক্টও কিন্তু চাইল্ডহুড ট্রমার একটা কারণ। তো ট্রমা মানেই যে একটা বিশাল বড় ঘটনা ঘটলো তা নয়, ছোট ছোট ঘটনাও বাচ্চা নেগেটিভলি যখন ইন্টারপ্রেট করে, সেইটাও তার মধ্যে ট্রমার জন্ম দিতে পারে। তার মানে হচ্ছে যে ছোটবেলা থেকে একটা বাচ্চা যে শৈশব থেকে যখন তার বাড়ির যে এনভায়রনমেন্টটা সেটা যদি ঠিকঠাক না পায়, সেটা হতে পারে বাবা মার মধ্যে সম্পর্ক খারাপ, সেটা হতে পারে বাড়িতে অন্য অন্য রোগ বা কারোর থেকে কোনো কিছু, বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটা দেখেছে চোখের সামনে, বা হতে পারে যে তার দাদু দিদার সাথে সম্পর্ক খারাপ, বা অন্য কোনো রিলেটিভ হয়তো বাড়িতে খুব একটা অ্যাগ্রেসিভ মোডে আছে বা কিছু চেঁচামেচি এসব হচ্ছে। তো এগুলো সবই তার সে ক্যারি ফরওয়ার্ড করছে পরবর্তী লাইফে। তো সেইটার এফেক্টে অ্যাংজাইটি, ডিপ্রেশনস এগুলো সব ক্রিয়েট হচ্ছে, তাই তো? প্রথমেই বলা দরকার যে ট্রমা হলেই যে পরবর্তীকালে তার সাইকোলজিক্যাল বা মানসিক অসুখ হবে, এইটা কিন্তু সবসময় নাও হতে পারে। ট্রমা হলে তার ভালনারেবিলিটিটা বেড়ে যায়। ঠিক আছে? ভালনারেবিলিটি মানে কি, আমাদের যে কোনো মানসিক রোগগুলোকে আমরা সবসময় বলি যে সেটা কোনো সিঙ্গল কারণে হয় না, সবসময় সেটা মাল্টিফ্যাক্টোরিয়াল। একটা হচ্ছে বংশগত জিনের প্রভাব, একটা হচ্ছে তার মানসিক গঠন বা তার ব্যক্তিত্বর ধরন,
আর একটা হচ্ছে সোশ্যাল বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মানে স্ট্রেস, তার Stress. লাইফে যেটা স্ট্রেস এলো। এবার কোনো বাচ্চা যখন শৈশব থেকে বড় হচ্ছে, তখন যদি সে নেগেটিভ ঘটনাগুলোকে বারবার প্রত্যক্ষ করে বা তাকে প্রচণ্ড বকাবকি করা হচ্ছে, হিউমিলিয়েট করা হচ্ছে, তার মনের মধ্যে যে ইম্প্যাক্ট তৈরি হয়, তাতে তার পরবর্তীকালে এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অনেক সময় ওসিডি, এর ভালনারেবিলিটি তৈরি হয়, এর প্রবণতা তৈরি হয়। তার মানে ডিরেক্টলি চাইল্ডহুড ট্রমা হয়েছে বলেই পরবর্তীকালে শিওর তার একটা মানসিক রোগ হবে, এটা কিন্তু নাও হতে পারে। টক্সিক ফ্যামিলি এনভায়রনমেন্ট, এইটা একটা বাচ্চার মধ্যে তো অবশ্যই তাহলে একটা সিগন্যালিং সিস্টেমকে কাজ করে, যেটাতে তার মধ্যে একটা ট্রমা গ্রো করছে। এটা বলি, সেটা হচ্ছে যে বাচ্চা যখন বড় হয়, ধরা যাক একটা শিশু কন্যা যখন বড় হয়, তখন সে তার মায়ের সাথে নিজের ফিউচারকে আইডেন্টিফাই করে যে এই মানুষটা আমার কাছে মডেল, রোল মডেল, আমি বড় হয়ে এর মতো হব। আর বাবাকে সে মনে করে ফিউচার লাভ পারসন। হ্যাঁ, মানে আমি যাকে পছন্দ করব, যে আমার বয়ফ্রেন্ড হবে বা আমার লাইফ পার্টনার হবে, আমার হাজব্যান্ড হবে, তার মধ্যে আমার বাবার ছায়া যেন আমি দেখতে পাই। তো এখন যদি ফ্যামিলি এনভায়রনমেন্ট খুব টক্সিক হয়, তখন বাচ্চার কাছে কোনো রোল মডেল থাকে না যে আমি কার মতো হব। মাও চিৎকার করছে, ও ভয় পাচ্ছে যে আমি কি এর মতো হতে চাই, না না আমি তো এর মতো হতে চাই না। সুতরাং তার কাছে তার ভবিষ্যতের জন্য এবং তার ভবিষ্যতের বয়ফ্রেন্ড বা স্বামীর জন্য যে একটা মডেল বা একটা ছায়া থাকে, সেটা সে খুঁজে পায় না মা বাবার মধ্যে। তখন তার মনের মধ্যে একটা বিপন্নতা তৈরি হয় যে আমি কেমন হব সেটাও আমি জানি না, আমার লাইফ পার্টনার আমি কেমন চাই সেটাও আমি জানি না। সুতরাং টক্সিক ফ্যামিলিতে, যেমন ধরা যাক ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, বাবা মার মধ্যে তুমুল ঝগড়াঝাটি হচ্ছে, সেটা দেখতে দেখতে বাচ্চার মনের মধ্যে এই বিপন্নতাগুলো এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়, এবং কোনো জায়গায় তার অপরাধবোধও একটা তৈরি হয় যে আমি কি এর জন্য দায়ী। এই ব্যাপারটা আমি একটা ছোট্ট ঘটনা বলি, ঘটনা নয়, আমি একটা উদাহরণ বলা যায়। যেমন এটা বললে দর্শকদেরও বুঝতে সুবিধে হবে। এখনকার দিনে না আমরা স্ট্রেস বলি না, আমরা বলি পারসিভড স্ট্রেস। মানে যে কাজটা তোমার কাছে চ্যালেঞ্জিং মনে হতে পারে, সেই কাজটা আরেকজনের কাছে ভীষণ বড় বিপদ মনে হতে পারে, আরেকজনের কাছে সেই কাজটা খুব আনন্দের মনে হতে পারে। সুতরাং মানুষ থেকে মানুষে আমরা একই সিচুয়েশনে যদি মানুষকে এক্সপোজ করি, তার ইম্প্যাক্ট বা তার পারসেপশন এক হয় না। তো যেমন ধরা যাক, যদি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, ধরা যাক দুটো যমজ বাচ্চা, দুটি যমজ ছেলে, তারা ছোট্ট 3, 4, 5 বছর বয়স, দুই ভাই দাঁড়িয়ে দেখছে যে বাবা অ্যালকোহলিক এসে মাকে তুমুল মারধর করছে। একটি বাচ্চা মনে করছে যে অ্যালকোহলিক বাবা, মানে বাবা মদ খেয়ে এসে বাড়িতে মারধর করছে, ওই মারধরের ঘটনাকে সে পাওয়ার হিসেবে দেখছে যে আমার বাবা কত পাওয়ারফুল। আর আরেকটি বাচ্চা সেই একই ঘটনাকে দেখছে, সে ভাবছে আহারে আমার মা কি টর্চার্ড হচ্ছে। তাহলে পরবর্তীকালে যখন দুই ভাই একসঙ্গে বড় হলো, একজন মনে করলো যে না না আমি জীবনেও মদ ছোবো না, কারণ আমি জানি মদ ছুলে মানুষ কিরকম পাশবিক অত্যাচার করতে পারে, আমার মাকে আমি কাঁদতে দেখেছি, সুতরাং আমি কখনো মদ খাবো না। আর আরেকজন মনে ভাবতে পারে যে মদ খেলে আমি আমার নিরীহ বাবাকেও পাওয়ারফুল হয়ে যেতে দেখেছি, সুতরাং খারাপ কি। তার মানে একই ঘটনা দুই যমজ ভাই দুজনেই দেখছে, কিন্তু তাদের ইন্টারপ্রিটেশন আলাদা হচ্ছে। সুতরাং কোনো বাড়িতে যদি এইরকম ট্রমা হয়, টক্সিক পরিবার থাকে, তার ইম্প্যাক্ট যে সব বাচ্চার মধ্যে সমান হবে তা নয়। কে যে কিভাবে সেটাকে নিচ্ছে এবং ইন্টারনালাইজ করছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। সেটা পরবর্তীকালে গিয়ে বোঝা যায় যে তার ট্রমার কি এফেক্ট হলো। ছোটোবেলায় একটি বাচ্চা তার বাবা মাকে রেগুলার ঝগড়া করতে দেখছে, তারপর সেই বাবা মা হয়তো সেপারেটেড হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, বাচ্চা হয়তো তার মায়ের কাছে আছে বা বাচ্চা বাবার কাছে আছে, যেরকম হয়। সেক্ষেত্রে সেই বাচ্চাটা যখন বড় হচ্ছে, তার একটা বিদ্বেষ তৈরি হয় যে আমার সাথেই কেন এগুলো হলো, সবার তো বাবা মা একসাথে আছে, আমার কেন বাবা মা একসাথে থাকে না। সেখান থেকে তার একটা ক্রাইসিস অফ মাইন্ড তৈরি হয়। সেইটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়? এটা প্রথমে বলা দরকার, এই যে চাইল্ডহুড ট্রমা যেটা তৈরি হয়, সেটা পরবর্তীকালে বিভিন্ন ধরনের
নিরাপত্তাহীনতা এবং তার নিজস্ব রিলেশনশিপ প্রবলেম হতে পারে, সেই সব জায়গায় কিন্তু এটা এক্সপ্রেসড হয়, ঠিক আছে? তো এর কিন্তু ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট মানে হচ্ছে বাচ্চাকে একদম প্রপার টাইমে থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া। এটা একটা ডিকটাম হচ্ছে যে রাইট থেরাপি উইথ রাইট, হ্যাঁ, রাইট থেরাপি উইথ রাইট থেরাপিস্ট। হ্যাঁ, সবার সাথে যে বাচ্চার সমান র্যাপো হবে বা বাচ্চা যে সব থেরাপিস্টকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারবে বলতে পারছে তা নাও হতে পারে। এই বাচ্চার যে বিপন্নতা হবে, বাচ্চা কিন্তু সবসময় সেটা বাবা মাকে নাও বলতে পারে। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে যে যে পেরেন্টের সাথে সে আছে তার প্রতিও তার একটা রাগ অভিমান আছে, কিন্তু সে ছোটবেলায় শিখেছে যে আমার তো এই পেরেন্টের সাথেই থাকতে হবে, সুতরাং আমাকে এর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। আমি যদি কিছু বলি তাহলে আমি হয়তো আনসেফ এর কাছে, সুতরাং সে অনেক কথা চেপে রাখবে। সেই জন্য তাকে থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া খুব জরুরি। যদি দেখা যায় যে তার আচার আচরণে কতগুলো আমরা সিমটম দেখতে পাই, সেগুলো যদি থাকে তাহলে তার ট্রিটমেন্ট দরকার। এখানে প্রথম কথা হচ্ছে যে যে পেরেন্ট তার সঙ্গে থাকবে তার দায়িত্ব অনেক বেড়ে যায়। তাকে আমরা ইউজুয়ালি কি জানি, মা হচ্ছে কেয়ার করার জন্য, আর বাবা হচ্ছে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। মা হচ্ছে ছোট ছোট নরম জিনিস, খাওয়া দাওয়া, আবদার, আর বাবা হচ্ছে খেলবে আবার প্রোটেকশনও দেবে, বাচ্চার সাথে খেলবে, প্রোটেকশন দেবে। তো যখন বাবা বা মায়ের অভাব হয়ে যায়, তখন একই ব্যক্তির মধ্যে তার মাতৃত্বের সত্তাটাকেও আবার নতুন করে জন্ম দিয়ে বাচ্চাকে কেয়ার দিতে হয়। সেটা সেই সিঙ্গেল প্যারেন্টের জন্য এটা খুব কষ্টকর, পরিশ্রমের, কিন্তু অসম্ভব নয়, ঠিক আছে? তো সেইটা, এবং বাচ্চার সাথে খুব নন জাজমেন্টাল হয়ে বাচ্চা অনেক কিছু বলবে, হয়তো সেই কথাগুলো কোনো সময় অভিমান মনে হতে পারে, কোনো সময় মনে হতে পারে অযৌক্তিক, আমাকে আক্রমণ করছে বা আমাকেই অ্যাটাক করছে। তাকে বলতে দিতে হবে, না হলে আমরা তার মনের ভেতরে পৌঁছতে পারবো না, ঠিক আছে? তো সেটা যদি হয়, মানে পরবর্তীকালে যদি দেখা যায় যে বাচ্চা ভালো রিলেশনশিপেও সন্দেহ করছে, খুব ক্লিঙ্গি হয়ে গেছে, হ্যাঁ, খুব ইনসিকিওর ফিল করছে বা ইমোশনালি নাম, তার মনের মধ্যে কোনো আবেগই নেই, অথবা একটা অথেন্টিক ইমোশন নিয়ে সে কোনো মানুষের সাথে কানেক্ট করতে পারছে না, তাহলে বুঝতে হবে যে তার কিছু আনরিজলভড চাইল্ডহুড ট্রমা আছে। সেই ট্রমাগুলোকে কিন্তু অ্যাড্রেস না করলে তার নর্মাল লাইফে যত হ্যাপিনেস, যত তার খুশি, ছোট ছোট খুশি, আনন্দ, দুঃখ, সব নিয়েই তো জীবন, সেই জায়গায় কিন্তু ওই ট্রমাটা একটা বড় কালো ছায়া ফেলে রাখবে। তাতে কিন্তু বাচ্চাটা নর্মাল জীবন, মানে সে যখন বড় হবে তখন তার নর্মাল জীবনে এই ট্রমার কিন্তু একটা এফেক্টটা থেকে যাবে। নর্মালি অ্যাডোলেসেন্ট পিরিয়ড যেটাকে আমরা বলি, কৈশোরে পড়ছি, ছোটোবেলা তো অতটা বুঝতো না, এবার ধরো ক্লাস 9-10-এ উঠলো, বুঝতে পারছে সব, সেই সময় একটা অ্যাংজাইটি কাজ করছে, বা যখন তার বাড়ির লোক বুঝতে পারছে যে একটা নর্মাল গাইডলাইন ফর পার্সন, যারা তার বাড়ির ফ্যামিলি মেম্বার্স আছে, তারা বুঝছে যে আমার বাচ্চাটার মধ্যে একটা ট্রমা গ্রো করছে, এটা তো চট করে বোঝা যাবে না, এটা তো তার বিহেভিয়ার থেকে বোঝা যাবে। তো সেক্ষেত্রে একজন ডাক্তারের কাছে আসার সময় কোনখানটা ঠিক সঠিক সময়? যদি যেটা আমি আগেই বললাম, যে যদি মনে হয় যে বাচ্চা গুটিয়ে যাচ্ছে, উইথড্রন হয়ে যাচ্ছে, বাচ্চা হঠাৎ করে খুব ক্লিঙ্গি হয়ে যাচ্ছে, বা মাকে ছাড়তে চাইছে না, যে তুমি যেও না, মাকে কাজে যেতে দিতে চাইছে না, সে বাইরে বহির্জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, অথবা ভীষণ বেশি পিপল প্লিজিং হয়ে যাচ্ছে, যে সবাইকে ও মানে সব দোষ তার, আই এম সরি, রেগো না তোমরা, একটা আতঙ্ক, হ্যাঁ, যদি মনে হয় আতঙ্ক, বাচ্চার যদি নর্মাল কাজকর্ম মানে খেলাধুলো, পড়াশোনা আর আগের মতন না থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে যে ঘটনাগুলো বাড়িতে ঘটছে সেটার একটা ইমপ্যাক্ট বাচ্চার মধ্যে পড়ছে। তখনই কিন্তু তাকে থেরাপিস্টের কাছে নিয়ে যেতে হবে। তখনই নিয়ে গেলে যেটা হয়, হিলিং যত তাড়াতাড়ি হবে তত তার আউটকাম বেটার হবে। এই যে ট্রমা যদি কোনো একটা বাচ্চার মধ্যে থাকলে, অ্যাডোলেসেন্ট ছেলে বা মেয়ে যাই হোক না কেন, কি ভাবে বা কোন কোন বিহেভিয়ারের থেকে বোঝা যাবে যে হ্যাঁ, মানে যখন তোর কাছে তোমার পেরেন্টস আসছে বা একটা পেশেন্ট আসছে, তখন কখন ইউ আর শিওর যে না, এই পেশেন্ট একটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, বা এক্স্যাক্টলি কি তখন তার থেকে জানা হয়, বা কিভাবে তুই সেটাকে নোটিস করিস বা সেটাকে অ্যাড্রেস করিস?
সাইকিয়াট্রিক মানে আমাদের পরীক্ষা নিরীক্ষা বা ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের হিস্ট্রিটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং হিস্ট্রি মানে হচ্ছে যে জায়গাটায় এখন আলো পড়েছে আমরা শুধু সেই জায়গাটা খুঁজি না, যে জায়গাটায় আলো পড়েনি, অতীতের কথা, যেটা অন্ধকার বা পেশেন্ট বা তার বাড়ির লোকও বুঝতে পারছে না যে এই বিষয়টা ডাক্তারকে বলা দরকার, আমরা সেটাও কিন্তু জিজ্ঞাসা করি যে তোমার ছোটবেলার কথা বলো, তোমার ছোটবেলাটা কীরকম কেটেছে, তুমি মা বাবার মধ্যে কাকে বেশি ভয় পেতে, কার সঙ্গে বেশি তোমার অ্যাটাচমেন্ট বেশি। এই জায়গাগুলো যখন আমরা এক্সপ্লোর করতে শুরু করি তখন তার থেকে কিছু হিস্ট্রি আমরা নিতে পারি। এবং কিছু চেকলিস্ট আছে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এখন ধরা যাক কোনো পেশেন্টের ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, কিন্তু তার যে ট্রমাও ছিল সেটা তো আমরা হিস্ট্রি থেকে কিছুটা বুঝতেও পারি, আর তার বিহেভিয়ার প্যাটার্ন থেকেও বোঝা যায়। সেটা তার বাড়ির লোক বা কাছের মানুষটি এসে বলে যে ছোট ছোট কথায় রিজেকশানে সে ভীষণ হার্ট হয়ে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সারাক্ষণ তার আতঙ্ক, আমাকে ছেড়ে চলে যাবে না তো, অ্যাংজাইটিতে ভুগছে। সে তার পার্টনারকে বলছে আমাকে ছেড়ে চলে যাবে না তো, পার্টনার বলছে আরে বাবা যদি সামান্য ছোট মনান্তর হয় সেটাকে ও ক্যাটাস্ট্রোফাইজ করছে, মানে সেটার থেকে ওয়ার্স্ট পসিবল কি আউটকাম হতে পারে সেটা ধরে নিয়ে অ্যাংজাইটিতে ভুগছে। কখনো মনে হচ্ছে যে তার এরকম আতঙ্ক যে আমার পার্টনার লয়াল, তো মানে পার্টনার হয়তো ভীষণ ভালো, সে নিজেও বলছে যে আমি কোনোদিন তার মধ্যে অভিযোগ করার মতো কিছু খুঁজে পাইনি, কিন্তু আমি তাকে ট্রাস্ট করতে পারছি না, আমি তার সাথে ইমোশনালি কানেক্ট করতে পারছি না, আমার কোথাও অ্যাটাচমেন্টের সমস্যা হচ্ছে। তখন কিন্তু বুঝতে হবে যে কিছু আনরিজলভড ট্রমা, চাইল্ডহুড ট্রমা ওর থেকে গেছে, যেগুলোকে আমাদের অ্যাড্রেস না করলে শুধুমাত্র ডিপ্রেশনের মেডিসিন দিয়ে ডিপ্রেশনের চিকিৎসা করলাম, অ্যাংজাইটির চিকিৎসা করলাম, তাহলে কিন্তু তার মানে প্রপার হিলিং বা রিকভারি হবে না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে যতটা এই ডোজে এই ওষুধ দিয়ে যতটা আমরা ইমপ্রুভমেন্ট আশা করছি ততটা কেন হচ্ছে না। আপাতভাবে তো বাড়িটা স্বাভাবিকই মনে হচ্ছে, ফ্যামিলি ডাইনামিক্সও ঠিকঠাকই লাগছে, তাহলে কোথায় আটকাচ্ছে? তখন আমাদের দেখতে হয় আইদার কিছু কোমরবিড কন্ডিশন আছে কি, তার পার্সোনালিটি ইস্যু আছে, নাকি তার কিছু আনরিজলভড চাইল্ডহুড ট্রমা আছে। তখন আমরা ওগুলোকে এক্সপ্লোর করে অ্যাকর্ডিংলি আমরা কিছু কিছু থেরাপি করা হয়। এক্ষেত্রে কোনো বাচ্চা যখন হয়তো এলো তার ক্ষেত্রে ট্রিটমেন্ট হিসেবে কীরকম প্রোটোকল কি মানা হয়? যেটা আমি বললাম যে মানে চাইল্ডহুড ট্রমা তো সব চাইল্ড তো সমান নয়, আর সব ট্রমার ইম্প্যাক্ট সবার মধ্যে সমান হয়, একরকম হয় না। তো সেই জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমাদের ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ নেওয়াটাই ভালো। তো প্রথম কথা হচ্ছে যে একটা ফ্যামিলি সাপোর্ট তো লাগবেই। ফ্যামিলি মেম্বারদের প্রথমে এক্সপ্লেন করতে হয় যে বাচ্চার ইমিডিয়েট এনভায়রনমেন্টে কী কী গোলযোগ হচ্ছে, আগে সেগুলো কারেক্ট করুন। চেকলিস্ট। এবং তার জন্য আমরা অনেক সময় স্কুলেও টিচারদের ফিডব্যাক নিই যে বাচ্চা আগে স্কুলে কেমন বিহেভ করতো, এখন কেমন বিহেভ করে, যাতে আমরা তার বিহেভিয়ার প্যাটার্নে যে চেঞ্জ আসছে সেটা আমরা যেন বুঝতে পারি বা ডকুমেন্ট করতে পারি। 2 নম্বর হচ্ছে যে হয়তো বাড়ির লোক বুঝতে পারে না, তারা মনে করে যে বাচ্চা আমাদের যে মতান্তর হচ্ছে, আমাদের যে ঝগড়া হচ্ছে, বাচ্চা তো শোনে না। অনেক সময় দেখা যায় যে বাচ্চা রাত্রে বালিশ চেপে কাঁদছে এবং শুনছে যে বাবা মার মধ্যে কি কথোপকথন হচ্ছে, তার যে ভয়ঙ্কর ইম্প্যাক্টটা তার মধ্যে পড়ছে, বাবা মা কিন্তু আনঅ্যাওয়্যার, জানেই না যে বাচ্চার মধ্যে এই ইম্প্যাক্ট হচ্ছে। সুতরাং সবার থেরাপি হবে না, কিন্তু একরকম হবে না। আমরা যেটা বলি যে ইমিডিয়েট যে এনভায়রনমেন্ট, সেখানে কোনো ট্রিগার আছে কিনা বা সেইটা ওর প্রবলেমটাতে কন্ট্রিবিউট করছে কিনা, সেইটা আপনারা লক্ষ্য রাখুন এবং ওপেনলি আমাদের সাথে এসে কথা বলুন যে ফ্যামিলি ডাইনামিক্স কীরকম। এবার যেমন অনেক ধরনের থেরাপি থাকে। প্রথম কথা হচ্ছে সাপোর্টিভ থেরাপি থাকতে পারে, অনেক সময় কাউন্সেলিং হচ্ছে এক ধরনের সাইকোথেরাপি, মানে সাপোর্টিভ থেরাপি। কখনো হয় যে সিবিটি, হ্যাঁ, যখন বাচ্চা একটু বড় হলো, একটু অ্যাডোলেসেন্ট হলো, সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কি এইগুলো দেখা যায় যে ছোটবেলায় সে বাবা মার আচরণে হয়তো ভার্বাল বা নন ভার্বাল, কখনো নন ভার্বাল মানে
বাবা মা হয়তো এই কথাটা বলেনি, কিন্তু তাদের বিহেভিয়ারে বাচ্চা একটা ফ্রেজ নিজের মাথায় নিয়ে নিয়েছে যে ইউ আর ওয়ার্থলেস। হয়তো বাবা মা বকলো না রেজাল্ট দেখে, কিন্তু এমন ভুরু কুচকে এমন একটা তাচ্ছিল্যের ভাব করলো, বাচ্চা ধরে নিল যে বাবা মার ওই তাচ্ছিল্যের যে বডি ল্যাঙ্গুয়েজ তার মানে হচ্ছে ইউ আর ওয়ার্থলেস। ও এই কথাটা নিজের মনে ইন্টারনালাইজ করলো এবং বড় হচ্ছে ওই মাইন্ডসেট নিয়ে যে আই এম ওয়ার্থলেস, যার ফলে তার সেলফ ইমেজ বা সেলফ এস্টিমে একটা গন্ডগোল থাকে, যার ফলে এরা পরবর্তীকালে কোনো স্ট্রেস এলে তাদের মধ্যে ডিপ্রেশনের প্রবণতা অনেক বেশি। সেলফ এস্টিম কম না, তার ফলে ছোট থেকেই সেলফ এস্টিম তৈরি হয়নি। তখন যেটা করতে হয়, তাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিতে হয় এবং তার মধ্যে যে কগনিটিভ এরারগুলো থাকে না, কগনিটিভ এরার মানে হচ্ছে এক ধরনের থিঙ্কিং স্টাইল, স্টিরিওটাইপ থিঙ্কিং স্টাইল, যেটা নেগেটিভলি তার মেন্টাল হেলথের উপর ইম্প্যাক্ট ফেলছে, এগুলোকে বলে কগনিটিভ এরার। যেমন মানে একটু উদাহরণ, যেমন হচ্ছে ধরা যাক একটি বাচ্চার সেলফ এস্টিম বড়ই লো, সে ছোটবেলায় বাবা মার কাছ থেকে সেই ইমোশনাল সাপোর্টটা পায়নি। হ্যাঁ, এবার সে ক্লাসমেটদের একটা জায়গায় দেখলো অনেকে মিলে দাঁড়িয়ে আছে, তো ও তার বেস্ট ফ্রেন্ডকে নাম ধরে ডাকলো। বেস্ট ফ্রেন্ড হয়তো ওর দিকে তাকালো না, ও সঙ্গে সঙ্গে ধরে নিল যে আমি ওয়ার্থলেস, তো আমাকে কেউ পাত্তা দেয় না, আমি ভালোবাসার যোগ্যই নই। কারণ এই বিলিফ সিস্টেমটা সে অনেক ছোটোর থেকে নিজের সঙ্গে ক্যারি করেছে। ধরা যাক এটা একটা চশমা, হ্যাঁ, সেই চশমাটা পরেও পৃথিবীটা দেখছে, সুতরাং অন্য 5টা লোক পৃথিবীকে যেরকমভাবে দেখছে ও কিন্তু ওই ডিস্টর্টেড ওয়েতে বা ওই রঙিন চশমাটা দিয়ে দেখছে। সেই রঙিন চশমায় লেখা আছে যে আই এম ওয়ার্থলেস, বা আমি ভালোবাসার যোগ্য নই, আমাকে কেউ পাত্তা দেয় না, যার ফলে সে নিজেকে গুটিয়ে নিল এবং কষ্ট পেতে লাগলো যে আমার প্রিয় বন্ধুও আমাকে এরকম করছে। কিন্তু কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে এই কগনিটিভ এরারগুলোকে অ্যাড্রেস করা হয় এবং তাকে ভাবতে শেখানো হয় যে হোয়াট আর দ্য আদার পসিবিলিটিস, যে বন্ধু যে তোমার কথায় সাড়া দিল না তার আর কি কি একটা তো কারণ তোমার মাথাতেই এসছে যে আমি এরকমই, আমি ওয়ার্থলেস, আমাকে কেউ পাত্তা দেবে না, আমি ভালোবাসার যোগ্য নই, আমি বন্ধু হওয়ার যোগ্য নই। তো সেটা একটা কারণ। আর এছাড়া কি কারণ, তখন কিন্তু বাচ্চাকে স্টিমুলেট করলে, বাচ্চা কেন বড়দেরও যখন স্টিমুলেট করা হয়, তাদের গাইড করা হয়, তখন তাদের দিয়ে বলানো হয় এবং তারা ভেবে তারা নিজেরাই বলে যে হ্যাঁ হতে পারে আমি খুব জোরে ডাকিনি, ও শুনতে পাইনি। দ্বিতীয় হচ্ছে ও নিজেই সেদিন ডিস্টার্ব ছিল কোনো কারণে, যে কারণে ও হয়তো আমাকে ফেস করতে চায়নি, এই কারণে নয় যে আমি খারাপ বলে, এই কারণে যে ও কোনো কারণে নিজেই একটু ডিস্টার্বড আছে। 3 নম্বর হচ্ছে যে এই বন্ধুই তো আমাকে নিত্যদিন ফোন করে, ক্লাসে আমার জন্য জায়গা পাশে রাখে, তাহলে আমাকে হঠাৎ সে তাচ্ছিল্যই বা করবে কেন, তাই না? তো এই অল্টারনেট যে অপশানসগুলো, অল্টারনেটিভ যে থটসগুলো, সেগুলোতে স্টিমুলেট করা হয় যাতে ওই স্টিরিওটাইপড নেগেটিভ থট থেকে বাচ্চা বা বড় যারই সেই এরারগুলো আছে সেখান থেকে সে বেরিয়ে আসে। এবং এটা হচ্ছে একটা স্কিল, এই স্কিলটা ট্রেন করতে হয়। এটা একদিনেই কিন্তু তার থিঙ্কিং স্টাইল চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু সে যত স্কিলফুল হবে, সে যত এইভাবে প্র্যাকটিস করবে, কোনো একটা ঘটনা দেখে সেই ঘটনাটার ইন্টারপ্রিটেশন যত সে এইভাবে প্র্যাকটিস করবে, তার এই যে নেগেটিভ যে এরারগুলো সেগুলো আস্তে আস্তে চলে যাবে। সে তখন অনেক নর্মালি জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে, অ্যানালাইজ করতে পারবে। ঠিক রেস্ট্রিক্টেড একটা চিন্তাভাবনা নিয়ে সেটা থেকেই একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম এবং সেই সিদ্ধান্তের ফলে আমার মনের মধ্যে একটা আবেগের পরিবর্তন হলো, বিহেভিয়ারের পরিবর্তন হলো, আমি কষ্ট পেতে লাগলাম, এই জিনিসগুলো তখন আস্তে আস্তে কমে আসে। তো এই ধরনের সিবিটি করা যেতে পারে। এছাড়াও আমরা সবসময় বলি যে যাদের ছোটোবেলায় ট্রমা ছিল, তোমরা সেফ এনভায়রনমেন্ট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জন্য লাইফ পার্টনার বা বন্ধু চুজ করবে ভালো, মানে সেফ বন্ধু, সেফ পার্টনার চুজ করবে। না হলে কি হয়, ওই চাইল্ডহুড ট্রমাতে সে অলরেডি হার্ট হয়ে আছে, তারপর ভুলভাল বন্ধুদের সাথে সে ঘুরছে, তাদের কাছেও সেই ইমোশনাল রেকগনিশন পাচ্ছে না, তাদের কাছেই সেই সম্মান পাচ্ছে না, হিউমিলিয়েশন হচ্ছে। সুতরাং তার ওই যে নেগেটিভ সেলফ ইমেজ সেটা বাড়ছে। হ্যাঁ, সেটা কিন্তু কমছে না। কিন্তু একজন ভালো বন্ধু, ভালো পার্টনার, সেফ পার্টনার যদি সে পায় এবং তার যদি একটা
সেলফ কম্প্যাশন থাকে না, এবং তার সঙ্গে প্রয়োজন হলে থেরাপি, তাহলে অবশ্যই এই ট্রমা কিন্তু হিলিং সম্ভব। এবং এই জায়গাটা আমি একটু বলে নিই, হিলিং মানে যে আমি অতীতকে পুরো ভুলে গেলাম তা নয়। আমরা পুরো ইরেজ করে দিতে পারি না অতীতকে, কিন্তু অতীতের যে দগদগে ঘা বা যে কষ্ট ছিল সেই কষ্টের ভাবটা আমরা কমাতে পারি, ইন্টারপ্রিটেশনটা বদলাতে পারি, এবং মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আমার এইরকম একটা অতীত আছে, তাতে আমার যে কষ্ট হওয়ার ছিল সেটা হয়েছে, কিন্তু অতীতের এখন আর কোনো ক্ষমতা নেই আমার বর্তমানকে স্পয়েল করার। কারণ এই বর্তমানে আমি অনেক বেশি অ্যাওয়্যার, অনেক বেশি সচেতন, আমি ঠিকঠাক সেফ পার্টনার চুজ করব, আমি জানি এইটার মধ্যে আমার কোনো দোষ ছিল না, এই ট্রমায় তো আমার কোনো দোষ নেই। যদি ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য বাচ্চার মনে কোনো ট্রমা হয়, বা মা বাবা জানেন না যে আদর্শ পেরেন্টিং কি, তারা হয়তো খুব পিউনিটিভ, ভীষণ তারা শাস্তি দিচ্ছে, খুব তির্যক মন্তব্য, মারধর করছে, তারা জানে না যে কিভাবে আইডিয়াল পেরেন্টিং কাকে বলে। তো সেটাতে তো বাচ্চার দোষ ছিল না, কিন্তু বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু তাকে এটা বুঝতে হবে যে সেটা আমার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স ছিল, সেটার সঙ্গে আমার মানে সেটাতে আমার কোনো দোষ ছিল না, আই এম নট গিল্টি। এবং আমি এটা থেকে যেটা শিখলাম, এটা শিখে আমার যে এখন বর্তমানটা, আমার বর্তমানে আমার রিসোর্সগুলো বদলে গেছে, আমি আগের থেকে এডুকেটেড, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমার এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, মানুষগুলো বদলে গেছে, সুতরাং আমি আর আগের মতো অসহায় নই। এটাকে বলে লার্নড হেল্পলেসনেস, মানে আমরা ছোটবেলায় যেরকম হেল্পলেস থাকি, পরবর্তীকালে যদি আমাদের পরিস্থিতিও বদলে যায়, আমরা যেন ওই অসহায় বোধটাকে, অসহায়ত্বটাকে আমরা যেন নিজেদের মধ্যে ক্যারি করি। দিস ইজ কল্ড লার্নড হেল্পলেসনেস। তো সেইটা থেকে বেরিয়ে আসতে পারে, এইটা হিলিং। হিলিং মানে এই নয় যে আমি অতীতটাকে পুরো মুছে দিলাম, হিলিং মানে এইটা যে অতীত ছিল, সেখানে আমার অতীতের জন্য আমার কষ্ট হয়েছে, কিন্তু আমার বর্তমানটা সম্পূর্ণ আলাদা এনভায়রনমেন্ট, আমি একটা অন্য মানুষ, তার রিসোর্স আলাদা, তার বয়স আলাদা, তার ক্ষমতা আলাদা, তার পরিবেশ আলাদা, সুতরাং অতীত কিন্তু আমার বর্তমানকে স্পয়েল করতে পারবে না। এটাই হচ্ছে হিলিং। এবং এটা শেখাটা, এটা শেখা, এটা শেখা, এবং এর জন্য থেরাপিস্ট লাগে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা নিজের কাছের লোকেদের কাছে মন খুলে বলতে পারছে না, সেখানে একটা নন জাজমেন্টাল, নিউট্রাল একটা প্ল্যাটফর্ম দিতে হয় যাতে সে মনের কথা পুরো খুলে বলতে পারে। সেখানেও অনেকটা তার কষ্ট লাঘব হয়, মন হালকা হয়, বা তার যে ডাউট যে ছিল সেই ডাউটগুলোকে অ্যাটলিস্ট কোনো সিনিয়র বা যিনি কনসাল্ট করছেন বা কাউন্সিল যিনি করছেন তিনি সেইগুলোকে অ্যাড্রেস করেন। তো এই চাইল্ডহুড ট্রমাটা মানুষের জীবনে প্রত্যেকটা পর্যায়ে তো সে সাথে করে নিয়ে যাচ্ছে। যেরকমভাবে তুমি বোঝালি যে ওটাকে ভুলতে হবে, ওটাকে লার্ন করতে হবে যে ওটা ছিল, আছে, বাট এখন আর নেই, আমাকে মুভ অন করতে হবে। তো সেই মুভ অন করার যে রাস্তাটা বা এটা বোঝাটা যখন একটা বাচ্চা বয়স থেকে দেখে আসছে, এটা কি ভাই মেডিকেশন বা কাউন্সিলিং এর মাধ্যমে পুরোটাই যাওয়া সম্ভব? আমরা মেডিকেশন তখনই ভাববো যদি দেখা যায় যে চাইল্ডহুড ট্রমার জন্য তার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি, পিটিএসডি মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলো যদি হয় তাহলেই আমরা একমাত্র ওষুধের কথা ভাববো। আদারওয়াইজ ওষুধের দরকার নেই। হ্যাঁ, এটা কাউন্সিলিং দরকার, সেফ এনভায়রনমেন্ট দরকার, সেলফ কম্প্যাশন দরকার, এবং প্রপার একটা বাচ্চাকে একটা খুব মানে বাচ্চা তো একটা ফুলের কুঁড়ির মতন, তাকে পাপড়ি মেলতে দিতে হবে, সেরকম একটা সেফ এনভায়রনমেন্ট দিতে হবে। এবং এক্ষেত্রে বলা দরকার যে টক্সিক এনভায়রনমেন্টের থেকে সিঙ্গেল প্যারেন্টের সঙ্গে থাকা অনেক ভালো। এই প্রসঙ্গে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে বাচ্চা প্রচণ্ডভাবে হয়তো সিঙ্গেল প্যারেন্টস বড় করছে বাচ্চাকে, সেটা মায়ের কাছে থাকুক বা বাবার কাছে থাকুক, তার মধ্যে একটা ট্রমা অলরেডি গ্রো করে গেছে, বাচ্চা বয়স থেকে একটা টক্সিক এনভায়রনমেন্ট সে দেখেছে, সুইসাইডাল টেন্ডেন্সি, হাত কাটছে, পা কাটছে, আঙুল কেটে ফেলছে, এটা তো অ্যাবনর্মাল একটা অ্যাক্টিভিটিস। তো এইগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায়? এটাকে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলে একটা এন্টিটি আছে,
কিন্তু আমরা 18 বছর না হলে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার বলে স্ট্যাম্প করতে পারি না। কিন্তু এখন দেখা যায় যে অনেক ছোট বাচ্চা যারা কিনা 18 বছর হয়নি, হয়তো 12, 13, 14, 15, তারাও অনেক সময় হাত কাটছে এবং তাদের মধ্যে ভীষণ মুড সুইং হয়, তারা অত্যন্ত উত্তেজিত হয়ে যায় এবং কখনো কখনো এমন চিৎকার চেঁচামেচি এবং এমন সিন ক্রিয়েট করে যেটা স্বাভাবিক রাগের মতো নয়। সেগুলোকে বলা হয় মাইক্রো সাইকোটিক এপিসোড, মানে ছোট ছোট যেন সাইকোসিস, উন্মত্ততা, এত রাগ, তারাও তাদের মধ্যে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তখন আমরা এদের বলি যে ইমার্জিং বর্ডারলাইন পার্সোনালিটি, মানে এখনও পুরো পার্সোনালিটি ডিসঅর্ডার হয়নি কিন্তু ট্রেট রয়েছে এবং সেটা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে। এবং এই কারণে 18 বছর পর্যন্ত ওয়েট করার দরকার নেই, তার আগেই অবশ্যই প্রফেশনাল হেল্প নিতে হবে। এই যে হাত কাটা, দেখা যায় যে কিছু বাচ্চা হাত কাটছে কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য, ম্যানিপুলেট করার জন্য, যে তুমি আমাকে মোবাইল দেবে না, আমি হাত কাটছি। তার মানে অ্যাটেনশন পেতে হাত কাটতে পারে, একাকিত্ব বোধ থেকে হাত কাটতে পারে, ম্যানিপুলেট করতে গিয়ে হাত কাটতে পারে, কখনো ডিপ্রেশন, মানে তার মধ্যে এমন একটা ক্রনিক এমটিনেস, একটা ফাঁকা ভাব, আমি কে, মানে তার সেলফ ইমেজ এমনই অবস্থা তার, সে নিজেই জানে না যে সে কেমন ছেলে বা মেয়ে, সে কি চায়, সে বড় হয়ে কি হতে চায়, তার দোষ কি, গুণ কি, পজিটিভ কি, নেগেটিভ কি, সেলফ ইমেজের জায়গাটাই গন্ডগোল। তার ফলে একটা ক্রনিক এমটিনেস থাকে, ঠিক আছে? সেই কখনো দেখা যায় সেটা ইমোশনাল নামনেস তৈরি হয়। ইমোশনাল নামনেস মানে রাগ, দুঃখ, অভিমান, কারোর দুঃখ দেখছি, কারোর অসহায়তা দেখছি, কোনো কিছু আমার মনের মধ্যে ছাপ ফেলছে না, মানে ইমোশনটা পুরো ভোঁতা হয়ে গেছে, ঠিক আছে? তখন তারা হাত কেটে ওই যে যন্ত্রণাটা বোধ করে, তখন বুঝতে পারে যে না, আই এম স্টিল অ্যালাইভ, আমার তো ব্যথা হচ্ছে। ওই যন্ত্রণাটা ওদের একটা ফিলিং দেয় যে না, তুমি এখনো বেঁচে আছো, ঠিক আছে? এই হাত কাটাটা তার মানে অনেকগুলো কারণে হতে পারে। ম্যানিপুলেট করার জন্য হতে পারে, অ্যাটেনশন সিক করার জন্য হতে পারে, কাউকে ভয় দেখানোর জন্য হতে পারে, কখনো ইমোশনাল নামনেস থেকে মুক্তি পাওয়ার জন্য, অথবা অনেকের জীবনে এমনই একটা নামনেস তৈরি হয় যে ওই রক্তটা দেখে তাদের একটা এক্সাইটমেন্ট তৈরি হয়, সেই কারণেও কিন্তু অনেক সময় তারা হাত কাটে। এবং এটা হচ্ছে, যদি এটা 18 বছরের নিচে হয় তাহলে আমরা বলি ইমার্জিং বর্ডারলাইন পার্সোনালিটি, 18 বছর বা তারপরে হলে পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলে আমরা স্ট্যাম্প করতে পারি। তো যদি কোনো বাচ্চা হয়তো বলছে আমি আর বাঁচতে চাই না, এই কথাটা তো অনেক গুরুত্ব আছে, তো এটা কিভাবে অ্যাড্রেস করা যায়? আমি আর বাঁচবো না, আমি আর বাঁচতে চাই না, এই কথাটা যখন বলছে তখন বুঝে নিতে হবে যে তার মনের মধ্যে শুধুমাত্র সেই ট্রমা নেই, এখন তার মধ্যে অনেক সাইকোপ্যাথোলজি বা মানসিক সমস্যা তৈরি হয়েছে। তার কারণ ডিরেক্টলি ট্রমা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বাচ্চার নিশ্চয়ই ডিপ্রেশন আছে, না হলে সে এইভাবে কথা বলবে না যে আমি বাঁচতে চাই না। কোথাও গিয়ে বাচ্চা যদি বলে যে আমি বাঁচতে চাই না, এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এটাকে আমাদের মধ্যে একটা ভুল ধারণা বা মিথ আছে যে যে বারবার বলে যে আমি সুইসাইড করব, সুইসাইড করবো না, করবো, সে আসলে করে না। এটা কিন্তু জাস্ট উল্টো। এই কেউ যদি বলে যে আমার বাঁচতে ইচ্ছে করছে না বা আমি মরে যাব, আমি সুইসাইড করব, এটা কিন্তু ক্রাই ফর হেল্প এইভাবে আমাদের নেওয়া উচিত। যে সে হয়তো আমার কাছে এসে খুব সফটলি বলছে না, সে হয়তো চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, কিন্তু এটা তার মনের কথা। সেই জায়গাটা সেটা একটা ইন্ডিকেশন, হ্যাঁ, একটা ইন্ডিকেশন যে সে ভালো নেই। এবং এই জায়গাগুলোকে অগ্রাহ্য করা, অবহেলা করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। এই ক্ষেত্রে ওষুধ লাগবে এবং ইমিডিয়েটলি ডাক্তারের কাছে প্রফেশনাল হেল্প লাগবেই লাগবে, তার কাছে নিয়ে যেতে হবে, কোনো রকম ডিলে না করে। যদি মনে হয় যে না আমি তো বাচ্চাকে বোঝালাম, মনে হয় ঠিক হয়ে গেছে, না, এই কথা যদি বাচ্চা বলে সেটাকে অবহেলা করার কোনো জায়গা নেই। ইমিডিয়েটলি কোনো একটা বাচ্চা এরকম কথা হয়তো তার বাবা মা মাকে বলছে, তার বাবা মা মায়ের ইমিডিয়েটলি কি করা উচিত? ডাক্তার কাছে তো যাবে, তার আগে কিভাবে একজন পেরেন্টস তার বাচ্চাকে গাইড করবে? প্রথম কথা হচ্ছে যে বাচ্চাটিকে আদর করে নিজের কাছে টেনে নিয়ে বলতে হবে যে তুমি পৃথিবীতে একা নও, তোমার সঙ্গে আমরা আছি। ওকে প্রথমে বোঝাতে হবে যে ও একা নয়, ওর সাথে ওর কাছের লোকেরা আছে।
ওকে শান্ত করতে হবে, ওর সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করতে হবে। জাজমেন্টাল হয়ে কোনো লাভ নেই যে সব পাও তাও তোমার কিসের দুঃখ যে তুমি এরকম কথা বলছো, না, জাজমেন্টাল না। তোমার এটা কেন মনে হচ্ছে তুমি বলো। যদি মনে হয় মা বা বাবা কথা বললে বাচ্চার আরও রেগে যাচ্ছে, সেই সময় কথা না বলে শুধু হাতে হাতটা দিয়ে যে বাবু তুমি আমার কাছে শান্ত হয়ে বসো, শুধু 5 মিনিট যদি হাতটাও ধরে, হ্যাঁ, টাচ, এই যে মানুষের নন ভার্বাল যে একটা আদান প্রদান না, ইমোশনের আদান প্রদান, টাচ হচ্ছে একটা সাংঘাতিক, তার একটা হিলিং পাওয়ার আছে, ঠিক আছে? সেই মুহূর্তে তাকে শান্ত করতে হবে, নন জাজমেন্টাল একটা প্ল্যাটফর্ম দিতে হবে যে তুমি তোমার মনের কথা বলো, কেন এরকম মনে হচ্ছে। তারপর কিন্তু তার সেটা নিজের উপর না নিয়ে সঙ্গে সঙ্গে আমার মনে হয় থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত, প্রফেশনাল হেল্পের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, যে ও এরকম বলছে, আপনারা অ্যাসেস করুন যে এটা কতটা সিরিয়াস প্রবলেম, বা ও কেন বলছে, আমার কাছেও অনেক কিছু বলেছে বা বলেনি, আপনারা সেটা এক্সপ্লোর করুন যে কি চলছে ওর মনের মধ্যে, সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং বাড়িতে যদি মনে হয় কোনো এমন কোনো জিনিস আছে যেটা বাচ্চার সুইসাইড করার সময় বাচ্চা কাজে লাগাতে পারে, সেগুলো তার চোখের সামনে থেকে সরিয়ে নিতে হবে। শার্প অবজেক্ট, দড়ি, ফিনাইল, কেরোসিন, এই জায়গাগুলো, এবং তাকে একা ছাড়া যাবে না। সে যদি বলে আজ রাত্রে আমি একা শোবো, তখন হাত ধরেই বলতে হবে যে তুমি শো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে গেলে আমি চলে যাব বলে কিন্তু তার কাছেই থাকতে হবে, তাকে একা ছাড়া যাবে না, ঠিক আছে? আর ইমিডিয়েট ইম্পালস যখন শুরু হয়, তখন নিয়ম হচ্ছে যে সুইসাইড করার জন্য যে উপাদানগুলো লাগে সেগুলো যদি ইমিডিয়েটলি হাতের কাছে, হ্যাঁ, সেটা কিন্তু খানিকটা প্রোটেকশন দেবে। তার মধ্যেই আমাদের টাইম বাই করে কোনো একজন ডাক্তার বা থেরাপিস্টের কাছে ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে, এবং বাচ্চাকে একা ছাড়া যাবে না। আচ্ছা, এবার যেটা জানবো সেটা হচ্ছে একটা বাচ্চা, অ্যাডোলেসেন্ট, বড় 22, 19, 20 এই বয়সের কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ে, সে যথারীতি বাড়িতে অনেক বকাঝোকা, পড়াশোনা নিয়ে কথা শুনছে, অত খুব একটা ভালো রেজাল্ট সে করে উঠতে পারেনি, বা আমার এক্সপেকটেশন খুব হাই সেই বাচ্চার কাছ থেকে, বা সেই বাচ্চা সেভাবে সব কিছু সে দিতে পারছে না, অতটা পারফর্ম করতে পারছে না, তার মধ্যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে। রেজাল্ট বেরোলো, হয়তো সে দেখা গেল যে সে জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেল না, বা তার বাবা মা চাইছে তাকে আইপিএস মানে ইউপিএসসিতে বসাবে, সে হয়তো বসলো না বা চান্স পেল না, তো তার একটা মেন্টাল প্রেশার যে আমার বাবা মা তো চাইছিল আমি পারলাম না করতে, একটা মানসিকভাবে সে ডিপ্রেস থাকছে, এবং সেখান থেকে সুইসাইড করছে। তো বাড়িতে সেটা বোঝার পেরেন্টসের দায়িত্ব অনেক বড়, কিভাবে সেটা আগে থেকে বুঝবে? আচ্ছা, প্রথম বলি যে পেরেন্ট, আমরা তো বিয়ের পরে সবাই পেরেন্ট হয়ে যায়, কিন্তু পেরেন্টিংয়ের জন্য আমাদের কেউ কিন্তু প্রিপেয়ার করে না। এই যে একটা ট্রানজিশন হয়ে যায়, যে একটা মেয়ে থেকে আমি মা হয়ে গেলাম, বা একটা ছেলে থেকে, একটি লোক থেকে আমি হঠাৎ বাবা হয়ে গেলাম, তো এই ট্রানজিশনের জন্য কেউ কিন্তু আমাদের প্রিপেয়ার করে না। কিন্তু এইটার জন্য ট্রেনিং, স্কিল, বোঝাপড়া, বোধ, এগুলো লাগে, একটু বুঝতে হয়। তার কারণ হচ্ছে যে আমরা যদি ভুল পেরেন্টিং স্টাইল অ্যাডপ্ট করি, তাহলে কিন্তু বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চা তো আমাদের মানে শুধু আমাদের মনের খুশিতে চলে এলো তা নয়, বাচ্চাকে একটা সুস্থ মানুষ তৈরি করা এটা আমাদের ডিউটি। তো সেক্ষেত্রে প্রথম যেটা বলবো, একদম ছোট থেকে বাচ্চার মনের মধ্যে যেন কোনো ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা না জন্মায়। বকাঝকা করার আগে বাচ্চাকে প্রথমে এই মেসেজ দিতে হবে যে তুমি মানুষটা আমাদের কাছে ভীষণ আদরের, ভীষণ ভালোবাসার, তোমার রেজাল্ট খারাপ হতে পারে, তোমার রেজাল্ট ভালো হতে পারে, তোমার আচরণ খারাপ হলে তুমি বকুনি খেতে পারো, কিন্তু তুমি অ্যাজ এ পার্সন তুমি আমাদের কাছে কিন্তু ভীষণ আদরের। মানে পারফরমেন্স থেকে পার্সনকে আলাদা করতে হবে। তারপর যদি আমি ফিডব্যাক দিই যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তখন বাচ্চা সেটাকে রেজাল্টের ফিডব্যাক হিসেবেই নেয়, পার্সোনালাইজ করে না। কিন্তু আমি যদি এই মেসেজ বাচ্চাকে প্রথম থেকে না দিতে পারি যে তুমি রেজাল্ট ভালো করো, ভালো হও, খারাপ হও, তুমি আমার সন্তান, তোমাকে আমি তো ভালোবাসবই, কিন্তু তোমার বিহেভিয়ার কি, নেগেটিভ বিহেভিয়ারকে আমি সবসময় ভালো নাও বাসতে পারি, এবং অ্যাট টাইমস আমাকে কড়া হয়ে শাসন করতেই হবে। এই মেসেজটা যদি ডেইলি লাইফে আমরা বাচ্চার মধ্যে
ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই নিরাপত্তাহীনতা তৈরি হয় না। তখন বাচ্চা উল্টে এসে বাবা মার কাছে কাঁদে যে আমার রেজাল্ট ভালো হলো না, আমি পরের বার চেষ্টা করব, বা আমি দেখছি কি করণীয়। কিন্তু বাচ্চা তখন এটা ভাবে না যে আমি খুব ত্যায্য, আমার রেজাল্ট খারাপ মানে বাবা মা আমাকে মানুষটাকেই ত্যাগ করে দিল, তা না। তখন বাচ্চা এটা কিন্তু বুঝতে পারে যে আমার রেজাল্ট খারাপ হয়েছে, আমি খারাপ হইনি, আমি মানুষটা আগে যেমন ওদের চোখে ছিলাম তেমনই আছি, কিন্তু আমার রেজাল্ট খারাপ হয়েছে। এইটা কিন্তু বাচ্চার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব প্যারেন্টদেরই। কাউন্সেলিং বা ট্রিটমেন্ট যখন চলে, সেটা তো কোনো দুর্বলতার লক্ষণ নয় যে একটা একদমই না। বাচ্চা সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে পেরেন্টসদেরও একটু দায়িত্ব থাকে, যেখানে রিয়েল পেরেন্টিং খুব ইম্পর্ট্যান্ট। তো 3টে শব্দ দিয়ে রিয়েল পেরেন্টিং কী কী গুণ থাকা উচিত সেখানে, একজন রিয়েল পেরেন্টের মধ্যে 3-4টে গুণ কী কী, যেটা মানে বিভিন্ন ধরনের পেরেন্টিং স্টাইল হয়। একটা হচ্ছে পারমিসিভ পেরেন্টিং, বাচ্চা যা করছে তাতেই বাবা মার সায় আছে। এই বাচ্চারা মোটেই ডিসিপ্লিনড হয় না এবং তাদের ভবিষ্যতে সাকসেস অ্যাচিভমেন্টের জায়গায় কিন্তু গন্ডগোল থাকে, কারণ ছোট থেকে তারা ডিসিপ্লিন লাইফ লিড করে। 2 নম্বর হচ্ছে যে অটোক্র্যাটিক পেরেন্টিং, মানে পিউনিটিভ পেরেন্টিং, ওঠ তো ওঠ, বস তো বস। তাতে বাচ্চাদের মনের মধ্যে হয় অ্যাংজাইটি প্রচণ্ড বাড়ে, অথবা পরবর্তীকালে তারা রেবেলিয়াস বা বিদ্রোহী হয়ে ওঠে, বাড়ির লোককে গোপন করে অনেক কিছু করে এবং মিথ্যাচার করতে শুরু করে। যেটাকে রিয়েল না বলে আমরা যদি বলি আইডিয়াল পেরেন্টিং, সেটা হচ্ছে অথরিটেটিভ পেরেন্টিং। হ্যাঁ, অথরিটেটিভ পেরেন্টিং মানে একটা লিমিটের মধ্যে আমি তোমাকে স্বাধীনতা দিলাম, কিন্তু তুমি লিমিট ক্রস করবে না। আমি তোমার কাছে ইমোশনালি অ্যাভেলেবল থাকবো, মানে যা কিছু সমস্যা হবে তুমি জেনো আমি তোমার সঙ্গে আছি। তার মানে হচ্ছে ওয়ার্ম, এনকারেজিং, কিন্তু তার সঙ্গে আমি একটা লিমিট সেটিংও রেখেছি। এটাই হচ্ছে আইডিয়াল পেরেন্টিং, মানে আদরও থাকবে, শাসনও থাকবে। বাচ্চা জানবে সন্ধ্যেবেলায় পড়তে বসবো, সে পড়তে বসে ইংরেজি পড়বে না ইতিহাস পড়বে না, সেটা আমরা মাইক্রো মনিটরিং করব না। কিন্তু বাচ্চা সন্ধ্যেবেলা বাড়িই ফিরলো না, সেই লিমিটটা সে ক্রস করে গেল, সেখানে কিন্তু আমাদের লিমিট সেট করে বলতে হবে যে দিস ইজ নট অ্যালাউড। তো সন্ধ্যেবেলা স্টুডেন্ট বাড়ি ফিরে বই নিয়ে বসবে, এইটাই হচ্ছে লিমিট। কিন্তু কোন সাবজেক্ট পড়বে, কতক্ষণ পড়বে, সেটা আমরা তোমাকে স্বাধীনতা দিলাম। তার মানে বাচ্চাকে আমরা নার্চারও করছি, আবার লিমিট সেটও করছি। তার মানে বাচ্চার মধ্যে একটা ব্যক্তিত্বর মানে তৈরি হয়, সঠিক ব্যক্তিত্ব তৈরি হয়, যে ইমোশন জানে যে পেরেন্টরা ইমোশনালি অ্যাভেলেবল। আমি প্রতিদিন হয়তো গিয়ে সব কথা বলছি না, কিন্তু আমি জানি যে যখনই আমি মা এই কথাটা বলতে চাই, মা বা বাবা আছে আমার সঙ্গে। এইটা হচ্ছে আইডিয়াল পেরেন্টিং, মানে যেটাকে আমরা বলি অথরিটেটিভ পেরেন্টিং। অনেক কিছু জানা গেল যে চাইল্ডহুড ট্রমা থেকে কী কী হয় বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী হতে পারে, লং গতে গিয়ে একটা বাচ্চা যখন বড় হচ্ছে তার লাইফেও কী কী ট্রমা, ওই ট্রমাটা টেনে সে আরও কী কী ট্রমাটিক কন্ডিশনকে নিজেকে ফেললো। তো এক্ষেত্রে অ্যাজ এ মনোরোগ বিশেষজ্ঞা, তো সেক্ষেত্রে দর্শকবৃন্দদের জন্য কি সাজেশন বা টিপস বা কিছু যদি বলার থাকে, যাতে তারা যারা শুনছেন আমার দর্শকবৃন্দরা তারা বুঝতে পারেন যে তার বাচ্চার মধ্যেই প্রবলেমটা হচ্ছে, তো সেটাকে কিভাবে একটা গুড প্যারেন্টিং দিয়ে বা কন্ট্রোলেবল একটা জায়গা দিয়ে বাচ্চাটাকে নার্চারও করবে বা কিভাবে সেটাকে অ্যাড্রেস করবে। প্রথম কথা হচ্ছে মা বাবার প্রথম মনে রাখা দরকার যে পেরেন্টিং শুধু হ্যাপিনেস নিয়ে আসে, মানে পেরেন্ট হওয়াটা শুধু হ্যাপিনেস বয়ে নিয়ে আসে না, অনেক রেসপন্সিবিলিটিও বহন করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কারোর লাইফে যদি কোনো ট্রমা থাকে, সে ছোটোবেলাতেই হোক বা বড় হয়ে বুঝতে পারলো যে আমার ট্রমাটা আনরিজলভ থেকে গেছে, তাদের জন্য বলা যে মনে রাখবেন আপনারা দুর্বল নন, আপনার যে রিয়াকশানগুলো হয়েছিল সেই রিয়াকশানের কিন্তু কারণ আছে, সেই কারণগুলোকে প্রফেশনালি অনেক সময় হেল্প নিয়ে অ্যাড্রেস করতে হয়। দ্বিতীয় কথা মনে রাখা দরকার যে এই যে প্রফেশনালি আমি যদি কারোর কাছে যাই হিলিংয়ের জন্য, সেই হিলিং কিন্তু ওভারনাইট হয় না, তার জন্য একটু ধৈর্য লাগে। এবং কাউন্সিলিং যেটা হয়, কাউন্সিলিং নিয়ে আপনারা কোনো লজ্জা বা সংকোচ রাখবেন না। কাউন্সিলিং হচ্ছে আনাদার মোড অফ লার্নিং। হ্যাঁ, এটা আমি একটা স্কিল ডেভেলপ করছি, এটা আমার জন্য গর্বের হতে পারে, এটা আমার লজ্জার হতে পারে না। স্কিলফুল হলে মানুষ তো গর্বিত হয়, লজ্জিত তো হয় না।
দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেমন পোস্ট ট্রমাটিক স্ট্রেস জানি যে একটা ট্রমার পর মানুষের প্রচণ্ড স্ট্রেস হচ্ছে, মানুষ ভেঙে পড়ছে, তেমনি আমরা জানি পোস্ট ট্রমাটিক গ্রোথ। তো আমরা এটাই বলবো যে ওই ট্রমাটা আপনার পরিচয় নয়, ওই ট্রমা কাটিয়ে আপনি কি করে আপনার গ্রোথ গ্রো করলেন, গ্রোথ হলো, সেটা আপনার লাইফের একটা আলেখ্য হোক বা স্টোরি হোক, সেটাই আপনার মানে জীবনের মানে একটা খুব গর্বের কারণ হোক যে আমি এই ট্রমা কাটিয়ে স্ট্রেসে ডুবে যাইনি, আমি ঠিক টাইমে থেরাপিস্টের কাছে গেছি, আমি স্কিলফুল হয়েছি এবং আমি আমার লাইফটা এখন সুন্দরভাবে কাটাতে পারি। এই যে গ্রোথ, এটা যেন আপনার গর্ব হয়। ট্রমাতে আপনার কোনো লজ্জা, কোনো দায়িত্ব কিচ্ছু নেই। ট্রমার জন্য নিজেকে কখনো অপরাধী ভাববেন না। আমরা চাই যে পোস্ট ট্রমাটিক স্ট্রেসের বদলে পোস্ট ট্রমাটিক গ্রোথ হোক। সুন্দর করে এই অ্যাডোলেসেন্ট মাইন্ডসেট বা সেই অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা একটু বড় ক্ষেত্রে যখন এই ট্রমা থেকে আমাদের বাচ্চারা বা আমাদের বন্ধুরা বা যারাই আছেন সেই পর্যায়টাকে পেরিয়ে গেছেন বা সেটাকে লুকিয়ে না রেখে যেভাবে সঞ্চারী বিশ্লেষণ করলো সুন্দর করে, সেটা হচ্ছে যে ওই যে হিলিংটা করতে গেলে আসতে হবে একজন স্পেশালিস্টের কাছে, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কনসালটেশন করে কাউন্সিলিংয়ে ঢুকতে হবে। সেই কাউন্সিলিংটা 2টোও হতে পারে, 12টাও হতে পারে, 20টাও হতে পারে। তো সেই কাউন্সিলিং করার পর সেই ট্রমাটাকে হিল করতে হবে, তাই তো? হিল করে সেই ট্রমার জায়গাটাকে নেগেটিভ না পজিটিভে চেঞ্জ করতে হবে। সেই ট্রমাটাকে নিজেকে এনার্জির একটা ফ্যাক্টরস বানাতে হবে। সেই ট্রমা থেকে বেরিয়ে এসে সেই ট্রমাটাকে ইনপুট করে লাইফে আরও বড় জায়গায় যেতে হবে, তাই তো? সেখানে কিন্তু সাকসেস। তো সেখানে কোনো রকম মানসিক ব্যাধি বা অসুবিধা বা ডিসকমফর্ট বা কোনো কিছু সেটাকে লুকিয়ে না রেখে নিজের সন্তানেরটা আগে জানতে হবে। অ্যাজ এ বাবা বা মা খুবই গুরুত্বপূর্ণ। জানার পর সেটাকে অ্যাড্রেস করতে হবে এবং সঙ্গে নিয়ে চলতে হবে, হাত ছেড়ে দিয়ে না। তো এইভাবে চলতে চলতে আমরা বাচ্চাদেরকে নিয়ে আগে যেতে পারবো এবং সো দ্যাট কোনো বাচ্চাই সুইসাইড না করে, কোনো বাচ্চাই হারিয়ে না যায়, কোনো বাচ্চাই পিছিয়ে না পড়ে। আজকে এটুকু বলেই শেষ করব। একটা ইমোশনাল টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। আশা করি সবার ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রাইট ইনসাইট উইথ সুমানিতে দেখতে থাকবেন। নমস্কার।